বেশি করে জানো, আর বেশি করে জানার চেষ্টা করো। জানতে ইচ্ছে থাকলে আমাকে কমেন্টস করে জানাও, ঠিক আছে? আর মন দিয়ে বেশি বেশি করে করো, ঠিক আছে? এখন আসছে আমরা তোমাদের পড়াবো ফোর্স কাকে বলে, ফোর্সের যে নানা রকম ইউনিট আছে সেগুলো পড়াবো। তারপর হচ্ছে ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স পড়াবো, অর্থাৎ বল কাকে বলে, বলের বিভিন্ন একক আছে। আর কি পড়াবো না, জড়তীয় নির্দেশাঙ্ক কাকে বলে আর অজড়তীয় নির্দেশাঙ্ক কাকে বলে, সেই জিনিসগুলো একটু ভালো করে বলার চেষ্টা করবো, ঠিক আছে? প্রথম হচ্ছে বল কাকে বলা হচ্ছে না, বাইর থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন করা হয় বা বেগের পরিবর্তনের চেষ্টা করা হয়। দেখো কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তার বেগ কত হবে? 0। আর বেগ আর বস্তু যদি সমবেগ গতিশীল থাকে তাহলে তার বেগ থাকছে। এবার বাইর থেকে যা যা প্রয়োগ করে আমি যদি কোনো বস্তু স্থির থাকে তাকে গতিশীল করলাম, তাহলে আমাকে বল প্রয়োজন হবে। কোনো বস্তু সমবেগে চলছে তাকে যদি আমি স্থির করতে চাই, তার বেগটাকে 0 করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে বাইর থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন করা হয় বা বেগের পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে কি? বল। বল কাকে বলা হচ্ছে? তাহলে বাহির থেকে যা প্রয়োগ করে কোন বস্তুর বেগের পরিবর্তন করা হয়, বেগের পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে কি বলে? তাকে বল বা ফোর্স বলে, ঠিক আছে? তাহলে বল বা ফোর্স কাকে বলা হচ্ছে? বাইর থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন করা হয় বা বেগের পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে বল। এবার বলের একক, বলের একক, এককগুলো কি আসছে? বলের সিজিএস একক কি? ডাইন। বলের সিজিএস একক কি? সিজিএস একক কি? সিজিএস একক কি? ডাইন, ঠিক আছে? আর এসআই একক কি? নিউটন, ঠিক আছে? এক ডাইন মানে কি বোঝাচ্ছে? এক ডাইন কাকে বলছি আমরা? ডাইন কাকে বলছি না, 1 গ্রাম ভরে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করে বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকেই বলছি এক ডাইন। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে বস্তুটিতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলছি এক ডাইন। তাকে কি বলছি? তাকে এক ডাইন বল। তাহলে এক ডাইন বলা আছে 1 গ্রাম ভরে কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলছি এক ডাইন। আর এক ডাইন সমান কি হবে লিখো তাহলে না, এক ডাইন সমান কি হবে তাহলে? 1 গ্রাম গুণিতক 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। এক ডাইন সমান তাহলে কি হবে? 1 গ্রাম গুণিতক 1 সেমি গুণিতক বাই সেকেন্ড স্কয়ার। আর নিউটন কাকে বলছি? না, কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করে বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলছি 1 নিউটন। কি বলছি? 1 কেজি করে ভরে কোনো বস্তুর উপর, তাহলে 1 কেজি ভরে কোনো বস্তুর উপর
যে বল ক্রিয়া করে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। তাহলে সিজিএস এর সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ একক, আর এসআইতে মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এই সিজিএস এর ভর 1 গ্রাম, এসআইতে ভর 1 কেজি, একই সংজ্ঞা, গ্রামের জায়গায় কেজি, সেমি পার সেকেন্ড স্কয়ার জায়গায় মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে 1 নিউটন বলে। ঠিক আছে, তাহলে 1 নিউটন সমান কি হবে? 1 নিউটন সমান কি হবে? 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এবার দেখো ডাইন নিউটনের সম্পর্ক আসছে। এবার কি আসছে? ডাইন নিউটনের সম্পর্ক, ডাইন ও নিউটনের সম্পর্ক। তাহলে বলের যে দুটো একক আছে ডাইন আর নিউটন, আমি সেই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। ঠিক আছে, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, খুব সহজ। দেখো তাহলে 1 নিউটন সমান কত না 1 কেজি গুণিতক 1 মিটার গুণিতক বাই সেকেন্ড স্কয়ার। আচ্ছা 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কত দাঁড়ালো? 10 টু দি পাওয়ার 5। দেখো 3টে শূন্য আর 2টে শূন্য, তাহলে 5টা শূন্য, গ্রাম গুণিতক সেমি পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কার একক? ডাইনে। ডাইন সমান কি? গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। ডাইন সমান কি? গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কি লিখবো? এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার কি লিখবো? ডাইন। কি লিখবো? ডাইন। তাহলে এটা কি লিখবো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে তোমাদের যদি বলে 1 নিউটন সমান কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। যদি বলে ডাইন নিউটনের সম্পর্ক নিতে পারবে, খুব সোজা। 1 নিউটন সমান কত? 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 নিউটন সমান 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 লিখেছি। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার লিখেছি। এবার কটা শূন্য? 1টা 2টো 3টে 4টে 5টা, 10 টু দি পাওয়ার 5। গ্রামে যায় গ্রাম সেমি সেকেন্ড স্কয়ার। গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কি? গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কি? ডাইন। ডাইন। তাহলে ডাইন নিউটনের সম্পর্ক হয়ে গেল। আচ্ছা এবার আসছে তোমাদের আলোচনা করবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তার আগে নির্দেশতন্ত্র আগে বলে না, নির্দেশতন্ত্র বলতে না যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্দেশ করি তাকে বলছি নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র যাকে বলা হচ্ছে না, যাকে বলা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। কি বলা হচ্ছে? নির্দেশতন্ত্রকে কি বলা হয়? ফ্রেম অফ রেফারেন্স। যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করা হয় তাকে বলা হচ্ছে কি? নির্দেশতন্ত্র। সেই নির্দেশতন্ত্র একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। যদি কোনো একটি বস্তু একটি রেখা বরাবর হয় অবস্থান করে, তখন তার অবস্থান হবে একমাত্রিক। যদি কোনো একটি বস্তু একটি তলে অবস্থান করে, তখন তার অবস্থান হবে দ্বিমাত্রিক। আর যদি কোনো একটি বস্তু একটা স্পেসে অবস্থান করে, মহাশূন্যে অবস্থান করে, তখন তার নির্দেশতন্ত্র কত হবে? ত্রিমাত্রিক। তাহলে এগুলো আমরা নির্দেশতন্ত্র সম্পর্কে এগুলো জেনেছি। এখন বলছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনো কঠিন নয়। যে নির্দেশতন্ত্রে বস্তু স্থির বা সমবেগে গতিশীল, সেই নির্দেশতন্ত্রকে কি বলবো আমরা? জড়ত্বীয়। তাহলে কি বলবো? স্থির বা সমবেগে গতিশীল কোন নির্দেশতন্ত্রকে কি বলা হচ্ছে? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে কি বলছি? স্থির বা সমবেগী গতিশীল
কোন নির্দেশ তন্ত্রকে তাহলে স্থির বা সময়ে গতিশীল কোন নির্দেশ তন্ত্রকে কি বলা হয়? জড়তীয় নির্দেশ তন্ত্র। বা বলছি আমরা তাকে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কি বলছি? ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। জড়তন্ত্র জড়তীয় নির্দেশ কাকে বলা হচ্ছে? স্থির বা সমবেগে গতিশীল কোন নির্দেশ তন্ত্রকে কি বলা হচ্ছে? জড়তীয় নির্দেশ তন্ত্র। তাহলে এই ক্ষেত্রে বস্তু বেগ কি হবে? তাহলে বস্তুর বেগ কি হবে? বেগ কত হবে? 0, অথবা বেগ কি হবে? স্থির বা ধ্রুবক বা সমবেগ কি হবে? আবার এক্ষেত্রে ত্বরণ কি হবে? ত্বরণ কি হবে? বস্তুর ত্বরণ কি হবে? ত্বরণ 0 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই অ্যাক্সিলারেশন কত হবে? 0। তাহলে জড়তীয় নির্দেশ তন্ত্র কাকে বলবো? না স্থির বা সমবেগে গতিশীল কোন নির্দেশ তন্ত্রকে কি বলছি? জড়তীয় নির্দেশ তন্ত্র। এক্ষেত্রে বস্তুর বেগ কত হবে? স্থির যদি তাহলে 0 হবে, সমবেগে গেলে বেগ কি হবে? ধ্রুবক হবে। এক্ষেত্রে বস্তুর ত্বরণ কত হবে? 0 হবে। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে জড়তীয় নির্দেশ তন্ত্রে বস্তুর কোনো বেগ কিন্তু থাকছে না, ত্বরণ কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাকে বলছি আমরা জড়তীয়। এক্ষেত্রে কিন্তু নিউটনের প্রথম সূত্রটি প্রযোজ্য হয়। কি হয়? কেন? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তু স্থির বা যদি সমবেগে চলে তাহলে সে চিরকাল সমবেগে চলতে থাকবে। তাহলে নিউটনের প্রথম গতি সূত্রে কোনো ত্বরণের কথা উল্লেখ নেই। নিউটনের প্রথম গতি সূত্রে ত্বরণ বস্তুর কি ধরা হয়েছে? 0। তাহলে কি বলবো? না এক্ষেত্রে নিউটনের প্রথম গতি সূত্রটি কিন্তু প্রযোজ্য। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য। তাহলে যে অন্যান্য সূত্রগুলি প্রয়োগ না হয়, অন্যান্য সূত্রগুলিও প্রয়োগ হয়। তো মেইনলি আমাদের নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু জড়তীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল, তাই না? কারণ নিউটনের প্রথম গতিসূত্র কি বলেছে? কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেই চিরকাল স্থির থাকবে, আর যদি বস্তু সমবেগে গতিশীল হয় তাহলে সে সমবেগে গতিশীল হতে থাকবে, যদি তাকে বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করা হয়। তাহলে জড়তীয় নির্দেশ তন্ত্রের উদাহরণ কি হবে? যদি কোনো, যেমন পৃথিবী ভূপৃষ্ঠ হচ্ছে একটি সবচেয়ে বৃহত্তর জড়তীয় নির্দেশ তন্ত্র, এই উদাহরণ তাহলে কি হচ্ছে? ভূপৃষ্ঠ হচ্ছে একটি সবচেয়ে বড় জড়তীয় নির্দেশ তন্ত্র। কি হচ্ছে ভূপৃষ্ঠ? কি ভূপৃষ্ঠ বা সমবেগে গতিশীল কোন ট্রেন বা বাস, ভূপৃষ্ঠ বা সমবেগে গতিশীল বাস বা ট্রেন হচ্ছে কি জড়তীয় নির্দেশ তন্ত্র। স্পষ্ট হয়ে গেছে? তাহলে কি হচ্ছে? তাহলে ভূপৃষ্ঠ তো সবসময় স্থির আছে, তাই না? ভূপৃষ্ঠ তো এক স্থান থেকে আরেক স্থানে মুভ করছে না। হ্যাঁ, অবশ্যই সূর্যের সাপেক্ষে, এটা সোলার সিস্টেমের সাপেক্ষে, সৌরজগতের সাপেক্ষে হয়তো পৃথিবী গতিশীল, সূর্যের সাপেক্ষে গতিশীল পৃথিবী, তার নিজস্ব আপন বেগে চলছে। কিন্তু স্বাভাবিকভাবে দেখলে কি মনে হচ্ছে? পৃথিবী স্থির। তাহলে পৃথিবী স্থির আছে মানে এর ত্বরণ নেই, তাহলে এটা হচ্ছে এর জড়তীয় নির্দেশ তন্ত্র। আবার একটা ট্রেন যদি সমবেগে গতিশীল হয় তাহলে কি হবে? তার কোনো ত্বরণ নেই, তাহলে সেটার কি হবে? একটি জড়তীয় নির্দেশ তন্ত্র। এবার আসছে কি অজড়তীয় নির্দেশ তন্ত্র। কি আসছে? অজড়তীয় নির্দেশ তন্ত্র বা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অজড়তীয় নির্দেশ তন্ত্র।
অজরীয় নির্দেশন কাকে বলা আছে না ত্বরণ সহ গতিশীল কোন নির্দেশনকে কি বলা আছে অজরীয় নির্দেশন। তাহলে কি হচ্ছে ত্বরণ সহ গতিশীল ত্বরণ সহ গতিশীল কোন নির্দেশতন্ত্রকে অজড়তীয় নির্দেশতন্ত্র বলে। তাহলে ত্বরণ সহ গতিশীল কোন নির্দেশতন্ত্রকে কি বলা হচ্ছে অজড়ীয় নির্দেশতন্ত্র। যা যে কোনো বস্তু যদি ত্বরণ থাকে তাহলে সে কিন্তু অজড়ীয় নির্দেশতন্ত্র। একটা ট্রেন ত্বরণ নিয়ে গতি চলছে অর্থাৎ তার বেগ ক্রমশ কি হচ্ছে বাড়তে থাকছে। একটি ট্রেনের বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে ট্রেনটা একটা কি হয়ে যাবে অজড়তীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি কন্ডিশন থাকছে আমার বস্তুর কি থাকছে ত্বরণ থাকছে। বস্তুর কি থাকছে এখানে ত্বরণ থাকবে। বস্তুর অবশ্যই ত্বরণ থাকবে, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন কি থাকছে নিউটনের গতিসূত্রগুলো কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, কিন্তু একমাত্র অজড় নির্দেশতন্ত্রে অলিক বলের ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে নিউটনের গতিসূত্র কিন্তু প্রযোজ্য নন, বা নিউটনের প্রথম গতিসূত্র একদম অ্যাপ্লিকেবল নয়, কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু স্থির বা সমবেগের কথা বলা হয়েছে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র এখানে প্রযোজ্য নয়। তাহলে এখানে বস্তু ত্বরণ অবশ্যই থাকবে, নিউটনের প্রথম গতিসূত্র এখানে প্রয়োজন। আচ্ছা, এর একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ কি, ধরো একটি ট্রেন সমবেগে চলছে, একটি ট্রেন কি হচ্ছে সমবেগে চলছে, চলতে চলতে হঠাৎ করে এবার ওই ট্রেনের মেঝেতে একটি গোলক রাখা আছে, ট্রেনটা সমবেগে চলছে। ট্রেনটা যদি সমবেগে চলতে ট্রেন সমবেগে চললে ট্রেনের মধ্যে যে গোলকটা আছে সেও কি ট্রেনের সঙ্গে সমান বেগে কিন্তু গতিশীল, অর্থাৎ ট্রেনের বেগ যা গোলকের বেগও তাই সমবেগে যাচ্ছে। ট্রেনটা যদি হঠাৎ করে ত্বরণ সহ গতিশীল হয়, অর্থাৎ হঠাৎ করে ট্রেন যদি খুব দ্রুত এগোতে শুরু করে, সঙ্গে সঙ্গে গোলটা কি হবে পিছনের দিকে এগিয়ে আসবে। গোলটা পিছনের দিকে এগিয়ে এলে কেন? গোলকের মধ্যে কোনো বল প্রয়োগ করা হয়নি, তার পিছনের দিকে এগিয়ে এলে কেন? হ্যাঁ, এখানে একটা বল কাজ করেছে, বল প্রয়োগ করা হয়নি, একটা বল কাজ করেছে, সেটাকে বলছি অলিক বল বা সিউডো ফোর্স। কি ফোর্স? সিউডো ফোর্স বা অলিক বল। যে বলটাকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু তার কার্যকারিতা আছে। হ্যাঁ, তাহলে ওই অলিক বলটাকে পিছনের দিকে ত্বরণ সহ গতিশীল করবে। তার এক্ষেত্রে এই গোলকটা কিন্তু একটি বা ওই ট্রেনটা তখন একটা কি হয়ে গেল অজড়তীয় নির্দেশাঙ্ক হয়ে গেল। তাহলে সমবেগী গতিশীল একটি ট্রেন, সমবেগী গতিশীল ট্রেনের মেঝে একটি গোলক রাখা হয়েছে। ঠিক আছে, উদাহরণ কি বলবো, সমবেগে গতিশীল একটি ট্রেনের মেঝে একটি গোলক রাখা আছে। কি রাখা আছে? একটি তাহলে সমবেগে গতিশীল একটি ট্রেনের মেঝে একটি গোলক রাখা হয়েছে। ঠিক আছে, তা ট্রেনটা চলছে, হঠাৎ করে ট্রেনটা যদি ত্বরণ সহ গতিশীল হয়, কি বলবো না হঠাৎ করে ট্রেনটি যদি ত্বরণ সহ গতিশীল হয়,
তাহলে হঠাৎ করে ট্রেনটা যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে ওই গোলকটা কি হবে, পিছনের দিকে ত্বরণ সহ গতিশীল হবে। গোলকটি তখন কি হবে, পিছনের দিকে, সামনের দিকে কিন্তু গোলকটা এগোবে না। ট্রেনটা সামনের দিকে ত্বরণ সহ গতিশীল হলে গোলকটা কিন্তু পিছনের দিকে পিছিয়ে আসবে। তাহলে গোলকটি পিছনের দিকে ত্বরণ সহ গতিশীল। তাহলে এখানে গোলকটির উপর কোন বল কাজ করেছে, অলিক বল কাজ করেছে, যাকে চোখে দেখা যায় না কিন্তু তার কার্যকারিতা আছে। হ্যাঁ, তাহলে ত্বরণ সহ গতিশীল হয়। এক্ষেত্রে গোলকটির উপর কোন বল কাজ করেছে, অলিক বল কাজ করছে বা সিউডো ফোর্স। ঠিক আছে, কি ফোর্স, অলিক বল কার্য করেছে। এক্ষেত্রে ট্রেনটি হবে কি, একটি অজড়িতীয় নির্দেশতন্ত্র। এই অলিক বলের ক্ষেত্রে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। ঠিক আছে, এই অলিক বলের ক্ষেত্রে কিন্তু অজড়িতীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। ঠিক আছে, এই অলিক বলের ক্ষেত্রে নাহলে এমনি কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, এই অলিক বলের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। তাহলে এই অলিক বলের ক্ষেত্রে কি হচ্ছে, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। হ্যাঁ, এখানে এই ট্রেনটি হলো, এই ত্বরণ সহ গতিশীল ট্রেনটি হলো একটি অজড়িতীয় নির্দেশতন্ত্র। তাহলে এখানে ত্বরণ সহ গতিশীল, ত্বরণ সহ গতিশীল ট্রেনটি হলো একটি অজড়িতীয় নির্দেশতন্ত্র। দেখো, তাহলে অজড়িতীয় নির্দেশতন্ত্রে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়, কিন্তু যখন অজড়িতীয় নির্দেশতন্ত্রে অলিক বল বা সিউডো ফোর্স কাজ করছে, সেই সিউডো ফোর্সের ক্ষেত্রে বা অলিক বলের ক্ষেত্রে কিন্তু আমার নিউটনের গতিসূত্র কিন্তু প্রযোজ্য হবে। ঠিক আছে, এবার তোমাদের জড়তীয় ও অজড়তীয় নির্দেশতন্ত্রের পার্থক্যটা বোঝাবো, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, জড়তীয় নির্দেশতন্ত্র এবং জড়তীয় নির্দেশতন্ত্রের পার্থক্য বোঝাবো। ঠিক আছে, জড়তীয় নির্দেশতন্ত্রে তাহলে কি হচ্ছে, বস্তু স্থির বা সমবেগে গতিশীল। এক্ষেত্রে বস্তু কি, ত্বরণ সহ গতিশীল। হ্যাঁ, তাহলে জড়তীয় নির্দেশতন্ত্রে তাহলে কি আসছে না, বস্তু এক নম্বর আসছে কি, এখানে বস্তু স্থির, বস্তু কি স্থির বা সমবেগে গতিশীল। আর জড়তীয় নির্দেশতন্ত্রের বস্তু কি হচ্ছে, বস্তু স্থির নয়, বস্তু এখানে স্থির নয়, স্থির নয়, বস্তু কি হচ্ছে ত্বরণ সহ গতিশীল। এখানে বস্তু কি, এখানে বস্তু কি হচ্ছে ত্বরণ সহ গতিশীল। ত্বরণ সহ গতিশীল মানে কি, বস্তুর বেগ ক্রমশ কি হচ্ছে, বাড়তে থাকছে। এক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য, কিন্তু এক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য নয়। তাহলে এখানে কি লিখবো, নিউটনের প্রথম গতিসূত্র
প্রযোজ্য, কিন্তু এক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রথম সূত্র, এক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্র, মানে নিউটনের কোনো গতিসূত্র এখানে প্রযোজ্য নয়, ঠিক আছে? নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য নয়। প্রথমটা দাও বেটা, তাই দাও, প্রথম দাও, সবচেয়ে ভালো এটা। প্রথম গতিসূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে? 3 নম্বর কি হচ্ছে না, এখানে অলিক বল কাজ করে, কিন্তু এখানে অলিক বল কাজ করে না, তাহলে এক্ষেত্রে অলিক বল কাজ করে না, এক্ষেত্রে অলিক বল কার্য করে না। আর এক্ষেত্রে কি হচ্ছে, অলিক বল কাজ করে, হ্যাঁ, কার্য করে না বা ক্রিয়া করে না। অলিক বল কার্য করে না অথবা ক্রিয়া করে না, ক্রিয়া করে না, এখানে অলিক বল ক্রিয়া করে। 3 নম্বর কি হচ্ছে, এর উদাহরণ কি হবে, ভূপৃষ্ঠ, হ্যাঁ, ভূপৃষ্ঠ উদাহরণ কি হচ্ছে, উদাহরণ কি হচ্ছে, এর উদাহরণ হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ, হ্যাঁ, বা সমবেগে গতিশীল ট্রেন, সমবেগে গতিশীল বাস বা ট্রেন। আর এক্ষেত্রে কি হচ্ছে, ত্বরণ সহ, কি ত্বরণ সহ গতিশীল বাস বা ট্রেন, ঠিক আছে? আর অনেক পার্থক্য রয়েছে, এই যে উদাহরণ, এটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে? আরো অনেক রয়েছে। তাহলে জড়জনিত নির্দেশনে বস্তু কি স্থির বা সমবেগে গতিশীল হবে, আর অজড়িত নির্দেশনে বস্তু স্থির নয়, বস্তু ত্বরণ সহ গতিশীল, বেগ বাড়তে থাকবে। আর এক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হয়, কিন্তু এখানে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হয় না। এক্ষেত্রে অলিক বল ক্রিয়া করে না, এক্ষেত্রে অলিক বল ক্রিয়া করে। এটা হচ্ছে স্থির ভূপৃষ্ঠ বা সমবেগে গতিশীল বাস বা ট্রেন, আর এখানে ত্বরণ সহ গতিশীল বাস বা ট্রেন হচ্ছে জড়িত নিঃসন্দেহের উদাহরণ, ঠিক আছে? ঠিক আছে, আজকে আর নয়, পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা আরো বেশি করে মন দিয়ে পড়ো, আমাকে কমেন্টস করো, কোনো জানার থাকলে জানো, আমি সেটা অবশ্যই তোমাদের সেই ক্লাসটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে বেশি বেশি করে পড়বে।